ভ্যারিয়েন্স। ওকে, আমার এক্স ভ্যালু কি হবে? আমার মিনিমাম ভ্যারিয়েন্স পোর্টফোলিওর যে রিস্কটা, আর আমার ওয়াই ভ্যালুটা কি হবে? আমার মিনিমাম ভ্যারিয়েন্স পোর্টফোলিওর রিটার্নটা। এবং আমি যখন প্রথমে অ্যাড করব, আমি ওকে দিলাম, আমারটা এমনিতেই আসছে, হ্যাঁ, রেড কালার, বা তোমাদেরটা হয়তো আসবে না, এটাকে আমার রেড কালার করে নিতে হবে। সো আমার মিনিমাম ভ্যারিয়েন্স পোর্টফোলিওটা, এটাকে ফরম্যাট ডেটা সিরিজ করব। ফরম্যাট ডেটা সিরিজে এই যে পেইন্ট বাটনটা এবং এখানে যে মার্কার, মার্কার অপশনসে আই ক্যান চেঞ্জ দ্য কালার। সো আই ওয়ান্ট টু মেক ইট দিস রেড কালার। ওকে, এবং আমি উইথ বাড়াইতে পারি। এটা তো বর্ডার, আমার ফিলটা চেঞ্জ করতে হবে। ওকে, সো এখানে ফিলের মধ্যে আমি এই কালারটা নিলাম, তারপরে আমি ট্রান্সপারেন্সি অনেক কিছু আমি বাড়াইতে পারি। ওকে, এন্ড দ্যাটস হাউ আই ক্যান চেঞ্জ দিস। I'm also going to add optimum portfolio, এবং আমি এক্স ভ্যালু হচ্ছে আমার কি অপটিমাম পোর্টফোলিও রিস্কটা, ওয়াই ভ্যালু হচ্ছে আমার অপটিমাম পোর্টফোলিও রিটার্নটা। ওকে, সো আমি যখন এটা চুজ করলাম, এখানে দেখো একটা গ্রিন কালার আসছে, এই যে গ্রিন কালার। সো আমার এই ডেটা পয়েন্টটাকে সিলেক্ট করে এগেইন আই ক্যান ডু ফরম্যাট ডেটা সিরিজ, এবং ফরম্যাট ডেটা সিরিজে আমার এই যে ফিল কালার, আমি কালারটা এটাও রেড করে দিলাম, and I can change the width, I can change the transparency, right? Width বাড়াইতে পারি, আমার সাইজ বাড়াইতে পারি। So you can do a lot of stuff. So এটা গ্রিন কালারটা চেঞ্জ হয়নি, আমি গ্রিন কালারটা আপনি চেঞ্জ করে দিই, এটাকে আমি রেড করে দিলাম, and now I can see both of these portfolios. Okay, এখন আমার যেটা করতে হবে, আমার নাম অ্যাড করতে হবে। So নাম অ্যাড করতে হলে প্রথমে আমি এই যে এটাকে চুজ করি, এখানে I'm going to first add data label. Okay, you have to add data label. ডেটা লেভেল যখন আমি অ্যাড করছি, ও কিন্তু আমাকে একটা নাম্বার দেখাচ্ছে, সে আমাকে রিস্কটা দেখাচ্ছে, রাইট? ইদার এক্স অ্যাক্সিস ভ্যালু বা ওয়াই অ্যাক্সিস ভ্যালু দেখাবে। সো আমার এখানে নামটা আমি দেখাইতে চাই, ঠিক না? সো আমি কি করব, এগেইন আমি এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করে এই যে এই যে বক্সটাকে সিলেক্ট করে ফরম্যাট ডেটা লেভেলে যেতে হবে, এবং ফরম্যাট ডেটা লেভেলে আই ওয়ান্ট টু শো দ্য সিরিজ নেম। I only want to show the series name, not the Y value. And do you see now? এখানে অপটিমাম নামটা চলে আসছে। সিমিলারলি আমার এটাতে ফার্স্ট আই হ্যাভ টু অ্যাড দ্য ডেটা লেভেল, and then I will move it here, এই যে আমার যে বক্সটা, then I will format data label and show only the series name. Okay, do you see now? এখানে মিনিমাম ভ্যারিয়েন্স দেখাচ্ছে আর এখানে অপটিমাম পোর্টফোলিও দেখাচ্ছে। Now I have a complete chart. All right, can you guys try this? Questions? Ryan, you are present? Okay, at least you paid attention. Your name was called. Okay, Ryan. Acha, so তোমাদের, could you all draw the efficient frontier?
কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, আই এম নাও গোইং টু মুভ অন। আমরা এখন যেটা করব, এফিশিয়েন্ট ফ্রন্টিয়ারটা আমাদের শেষ। So I'm just going to now show you, একজন আমাকে বলছিল যে এফসিএফ মডেলটা ঠিকমতো দেখানো হয় না ক্লাসে। ওকে, সো আমি একটু এফসিএফ মডেলটা দেখাই। সো স্টক ভ্যালুয়েশন মডেল ফাইলটা খুলো, এটা অলরেডি তোমরা কাজ করছো এটার উপর। সো এই এফসিএফই মডেলটা এটা কিভাবে করবো, somebody asked me. So FCFE মডেলে you have to get all of your information from the cash flow statement. Okay, so এটা হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং, সিএফও যেটা থাকে। আমি যদি একটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট খুলি, ইনডাইরেক্ট মেথড যেটা, যে কোনো একটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমি খুলে দেখাচ্ছি। Let's go to images. So this is what the cash flow statement looks like, right? So প্রথমে cash flow from operating activities, net cash provided by operating activities, এই যে 40,000, this is your cash flow from operating, right? So এটা লাস্ট 5 বা 6 বছর you guys take। এরপরে নিতে হবে ক্যাপেক্স। ক্যাপেক্স মানে হচ্ছে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ইন রিয়েল অ্যাসেটস। ওকে, সো ক্যাপেক্সে এখানে সেল অফ ল্যান্ড, সেল অফ ইকুইপমেন্ট অ্যান্ড পারচেজ অফ ইকুইপমেন্ট, এই তিনটাই কিন্তু আমার রিয়েল অ্যাসেট, ঠিক না? ল্যান্ড, ইকুইপমেন্ট অ্যান্ড পারচেজ অফ ইকুইপমেন্ট। তোমরা যখন বাংলাদেশের কোম্পানিগুলো দেখবা, তুমি দেখবা পারচেজ অফ পিপিএনই অ্যান্ড ডিসপোজাল অফ পিপিএনই, এই দুইটা লাইন থাকে বাংলাদেশের কোম্পানিতে। এর বাইরেও ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে অনেক কিছু থাকতে পারে। ইউ ক্যান পারচেজ শেয়ার, ইউ ক্যান পারচেজ বন্ড, রাইট? কিন্তু ওগুলা কিন্তু আমার রিয়েল অ্যাসেট না, সো ওগুলো আমি ক্যাপেক্সে নিব না। সো ইনভেস্টিং অ্যাক্টিভিটি থেকে আমি শুধু পারচেজ অফ পিপিএনই এন্ড সেল অফ পিপিএনইটা নিব, এন্ড দ্যাট ইজ মাই টোটাল ক্যাপেক্স। আর এরপরে আমার থাকবে নেট বরোইং। নেট বরোইং মানে আমি কত টাকা লোন নিছি। নেট বরোইং ক্যান বি পজিটিভ, নেট বরোইং ক্যান বি নেগেটিভ। আমি যদি লোন রিপে করি তখন কি আমার নেট বরোইং কিন্তু নেগেটিভ। এবং রেনাটা দেখো এই 2 বছর কিন্তু লোন রিপে করছে, পরের দিকে যে ওরা লোন নিছে। এটা আমি কোথায় পাবো? এটা আমি পাবো ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং এ। সো ফাইন্যান্সিং এ এখানে দেখো, এখানে কিন্তু কোনো বরোইং নাই। রিডেমশন অফ বন্ড, বরোইং, সেল অফ কমন স্টক কিন্তু বরোইং না, পেমেন্ট অফ ডিভিডেন্ড কিন্তু বরোইং না। বাট আমি যখন বন্ড রিডেমশন করতেছি, আমি পেমেন্ট দিয়ে দিচ্ছি, রাইট? সো দ্যাটস মাইনাস নেট বরোইং। সো আমার এখানে নেট বরোইং হবে মাইনাস 40,000। এরপরে আমি এফসিএফই ক্যালকুলেট করব হচ্ছে সিএফও মাইনাস ক্যাপেক্স প্লাস নেট বরোইং দিয়ে। ওকে, সো এটা করার পরে এরপরে হোয়াট উই হ্যাভ ডান, উই হ্যাভ ক্যালকুলেটেড দ্য জিওমেট্রিক মিন। বাট এই পার্টিকুলার কোম্পানিটা এবং ক্যাশ ফ্লোতে এটাই সমস্যা, দেয়ার উইল বি লটস অফ চেঞ্জেস। ওকে, বিকজ উই আর ওয়ার্কিং উইথ এফসিএফই, অনেক উঠানামা করবে যদি একটা কোম্পানি বারবার লোন নিয়ে ক্যাপাসিটি বাড়াতে থাকে। এবং আমি কিন্তু এখানে ক্যালকুলেটই করতে পারি না জিওমেট্রিক মিন, কেন? কারণ এটা কিন্তু -100% এর নিচে চলে গেছে, রাইট? সো এখানে 1 - 1 জিরোর নিচে চলে গেছে, নেগেটিভের স্কোয়ার রুট তো আমরা নিতে পারি না, দ্যাটস ওয়াই জিওমেট্রিক মিনটা ক্যালকুলেট করতে পারিনি। সো আই ক্যানট কাম আপ উইথ এ গ্রোথ রেট using my cash flow. So what can I do? I can take a proxy for my cash flow. So in this case, what I have done, I have taken operating income. Operating income মানে কি? EBITDA, মানে it is the income before, EBITDA is the best year, earnings before interest, tax, depreciation and amortization। এটাকে আমি যদি প্রক্সি হিসেবে নিই, প্রক্সি হিসেবে নিয়ে আমি এটার প্রক্সি হিসেবে নিছি। ওকে, এই যে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং এর জায়গায় আমি অপারেটিং ইনকামটাকে নিছি, সেখান থেকে আমি ক্যাপেক্স এর নেট বরোইং অ্যাডজাস্ট করে আই হ্যাভ এগেইন ক্যালকুলেটেড এফসিএফ, and now I have calculated a growth rate, and when I calculate the geometric mean, now I come up with a growth rate that makes sense for my company. Okay, so and it's equal to 14%. So FCFE দিয়ে কিন্তু আমাদের ট্রায়াল এন্ড এরর করতে হইতে পারে।
আমার এফসিএফই নেগেটিভ আসতে পারে। আমার যদি 2021 এর এফসিএফই নেগেটিভ আসতো, আমি এটাকে ফোরকাস্ট করলে কি আমার নেগেটিভ এফসিএফই আসবে, ঠিক না? তখন আমার শেয়ারের প্রাইস কিন্তু নেগেটিভ হয়ে যাবে। সো ওটাও কিন্তু আমি ইউজ করতে পারবো না। তখন আমার এফসিএফএফ ইউজ করতে হবে। অলরাইট? সো there are certain trial and errors that you have to use for your FCFE. Alright, so growth rate টা ক্যালকুলেট করার পরে then you just forecast, you calculate present value and then you divide by the number of shares. So এখানে আমি FCF নিছি দেখে I can just divide it by the number of shares. আমি যদি FCFF নিতাম তাহলে কিন্তু ব্যালেন্স শিট থেকে আমার যে লেটেস্ট লোন অ্যামাউন্ট আছে ওটা মাইনাস করে তারপরে ডিভাইড করতে হবে বাই দ্য নাম্বার অফ শেয়ারস। ওকে, দেয়ার ইজ আ ডিফারেন্স। FCF হচ্ছে শুধু ইকুইটির ভ্যালু আর FCF হচ্ছে অ্যাসেট প্লাস লায়াবিলিটির ভ্যালু, মানে অ্যাসেট ইকুইটি প্লাস লায়াবিলিটির ভ্যালু। ওকে, সো এরপরে I've divided it by the number of shares. This is the intrinsic value and then you find out whether it's overvalued or undervalued. So এখানে কিছু কাজ করা নাই। ডিডিএম এ যেরকম আমরা দুইটা ভ্যালু ক্যালকুলেট করছি, টার্মিনাল ভ্যালু আমরা একবার কনস্ট্যান্ট গ্রোথ রেট মডেল দিয়ে করছি, একবার পি রেশিও দিয়ে করছি। এখানেও কিন্তু তোমাদের একই কাজ করতে হবে। এখানে কনস্ট্যান্ট গ্রোথ রেট মডেলটা ক্যালকুলেট করা আছে টার্মিনাল ভ্যালু, বাট ইউ ক্যান অলসো ইউজ দ্য পি রেশিও, ওকে, in order to calculate the terminal value. And you also have to do this sensitivity analysis, one for the Gordon model and one for the P ratio model. So the rest of the work is the same, but the variables that we need to work with are different in the FCFE model. Turjo, do you have a question? ইয়েস ম্যাম, আপনার টার্মিনাল ভ্যালুর এখানে কি ম্যাম, এটা আপনার লাস্ট যে ফোরকাস্ট যে ইয়ারটা করছি ওইটা হবে না ম্যাম? আপনার এখানে 2020 দেওয়া টার্মিনাল ভ্যালুর টার্মিনাল ভ্যালু এগুলো হচ্ছে কি এফসিএফই ভ্যালু, ঠিক আছে? এফসিএফই ওই বছরের, আর এটা হচ্ছে এই যে 2027 আই গেস দিস ইজ টার্মিনাল ভ্যালু। হ্যাঁ, ইয়ারটা ঠিক নাই। সো টার্মিনাল ভ্যালু 2026 এর কি হবে? আমার এই ভ্যালুটা ইউজ করে আমার কনস্ট্যান্ট গ্রোথ রেট মডেল ইউজ করতে হবে, জাস্ট লাইক ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল। কারণ এই পয়েন্টে যে আমি কি এই দুটোর মধ্যে ডিফারেন্স কি, এখানে আমি ওই বছরের জাস্ট ওই বছরটা দেখতেছি, আর এখানে যে আমি ইয়ার 5 থেকে ইনফিনিটি পর্যন্ত ক্যাশ ফ্লোটাকে সাম আপ করতেছি। আমার কিন্তু সারা জীবনের ক্যাশ ফ্লোটা কনসিডার করতে হবে, ঠিক না? তো প্রথম 5 বছরের ক্যাশ ফ্লো এখানে আছে, আর 5 বছরের পর থেকে সারা জীবনের ক্যাশ ফ্লোটা এখানে আছে। ওকে, তারপরে এটাকে আমি প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেট করে ডিভাইডেড বাই দ্য নাম্বার অফ শেয়ারস এন্ড ইউ গেট দ্য ইন্ট্রিনসিক ভ্যালু পার শেয়ার। এখন কি বুঝে গেছে তোর? ইয়েস ম্যাম। অলরাইট, ম্যাম